আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 1% ভোটারদের সমর্থন প্রমাণিত না হওয়ায় মনোনয়ন বাতিল হয়েছে ডক্টর তাসনিম জারা সহ অনেক স্বতন্ত্র প্রার্থীর। ঋণ খেলাপির অভিযোগে ঢাকা 2 এর জামাত মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নও বাতিল হয়েছে। ঢাকা মহানগরের 15টি আসনে 194টি মনোনয়নের মধ্যে 129টি বৈধ, 63টি অবৈধ, স্থগিত 2টি। আচরণবিধি লঙ্ঘন হলেও কমিশন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ জামাত ও এনসিপির প্রার্থীদের। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ঢাকা 6 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বিএনপি জামায়াতের 6, 7, 8, 9, 10 আসনের প্রার্থীদের বৈধতা দেয় বিভাগীয় কমিশনার। পরে বিএনপি প্রার্থীরা তাদের অভিব্যক্তির কথা জানান। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। সব রাজনৈতিক দল সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে, সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারও সংকল্পবদ্ধ, প্রশাসনও আপনার তাদের দায়িত্বে নিয়োজিত। এখানে কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে এখনো মনে হয়নি। প্রতিহিংসার বাইরে, প্রতিশোধের বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে। এবারে নির্বাচনের প্রভাব বিস্তার, পেশিশক্তি ও কালো টাকা বন্ধে কমিশনকে পরামর্শ দেয় এনসিপি ও জামায়াতের বৈধ প্রার্থীরা। এ সময় ইসির সমালোচনাও করেন তারা। বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। রিটার্নিং অফিসাররা এবং প্রশাসন নিরপেক্ষ থাকছে না কোনো জায়গায়। কাজে প্রশাসন যদি তার নিরপেক্ষ হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার আশঙ্কা দেখা দেয়। রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। তরুণদেরকে মাঠে নেমে পড়তে হবে, আর হাতে সময় নেই। মাত্র 40 দিন পর আমাদের এই জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ভয়ভীতি প্রদর্শন করলে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসবে না। এখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময়। জেলার 5টি আসনে 44টির মধ্যে 30টি বৈধ, 12টি অবৈধ আর একটি মনোনয়ন স্থগিত করা হয়েছে। এখন থেকে কাজ করা প্রয়োজন, সেই বিধি অনুযায়ী আমি কাজ করব। নিয়ম বহির্ভূত কোনো কাজ আমি করব না। আমি সব প্রার্থীকেই সম্মান করে বলতে চাই, সবাই শক্তিশালী। আমি ভোটাররা নির্ণয় করব কাকে বলতে। ধামরাইয়ের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে সত্যিকার অর্থে ইফেক্টিভ ওয়েতে কারিগরি শিক্ষাটা অ্যাভেলেবল করতে চাই। ইলেকশনে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড, যেটার দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম, সেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। ঢাকা 12, 13, 14, 15, 16তেও বিএনপি জামায়াত ও তাদের শরিকদের বেশিরভাগকেই বৈধতা দেয় রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্রদের অনেকেই 1% সমর্থনের বিষয়টি প্রমাণ করতে না পারায় মনোনয়নের বৈধতা পাননি। রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। সেটার সাথে আমি মোটেও জড়িত না। এটা পুরো পারিবারিক একটা প্রতিষ্ঠান, ফিলান্থ্রপিক্যাল, এবং সেই ফিলান্থ্রপিক্যালের জন্য হয়তো তারা ঋণ নিয়েছেন, কিন্তু আমি সেটার কোনো মালিকানা নই। ঢাকা মহানগরের 15টি আসনের 194টি মনোনয়নের মধ্যে 129টি বৈধ, 63টি অবৈধ, স্থগিত 2টি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া 6 ও ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া দেশের বিভিন্ন আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রার্থিতা বৈধ কিংবা বাতিল করা হয়েছে। ইমুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা। সকালে বগুড়া 6 ও 7 আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে এ তথ্য জানান তিনি। বৈধ ঘোষণা করা হয় জামাতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়ন। এ সময় ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থীর মনোনয়নপত্রের তথ্যে গরমিল থাকায় বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এক আসনে 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের প্রার্থী দেলোয়ার হোসেনের। জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তা। একই সাথে মনোনয়নে অসামঞ্জস্য থাকায় 31 প্রার্থীর মনোনয়ন বাতিল করেন তিনি। বরিশালে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। একই সাথে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্য ঘাটতি, ঋণ খেলাপি, ট্যাক্স অনাদায় ও 1% ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় চট্টগ্রামের বিভিন্ন আসনের 11 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাতিল করেছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন। নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং 2 আসনে জয়নুল আবেদিন ফারুকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ভোলা 3 আসনে বিএনপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। গাজীপুর 2 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের মনোনয়ন। চাঁদপুর 2 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের বৈধ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী তানভীর হুদা সহ জামাতের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। রংপুর 5 আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী এবং জামাতে ইসলামের প্রার্থী মাওলানা গোলাম রব্বানীর মনোনয়ন বৈধ হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই শেষে পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মোহাম্মদ সার্জিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। খাগড়াছড়ি আসনে বিএনপি ও জামাত সহ 7 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী সমীরন দেওয়ানের মনোনয়ন। লালমনিরহাট 3 আসনে বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু এবং জামাতে ইসলামের প্রার্থী আবু তাহেরের মনোনয়ন বৈধ হয়েছে। ফরিদপুর 4 আসনের 10 প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মেহেরপুরের 2 আসনে এনসিপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ 5 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আমাদের 6 জনের মধ্যে 5 জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের 1 ও 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী ও 3 আসনে জেএসডির প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। দাফনের 4র্থ দিনেও খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল দেখা গেছে। ফুলের শ্রদ্ধা জানিয়েছেন তারা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শ্রমজীবীদের কল্যাণে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। আগামীতে সেই ধারা বজায় রাখবে বিএনপি। আর কারাগারে নির্যাতন করে বিএনপি চেয়ারপারসনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। শনিবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ইফতেখার রেজার রিপোর্ট। ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো কবর। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে সবাই ফুলের ঝাঁপি হাতে নিয়ে সকাল থেকে আসতে শুরু করেন জিয়া উদ্যানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢলও। দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় তিনি বলেন, শ্রমজীবীদের কল্যাণে কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। আর এই শ্রমজীবী মানুষের জন্য তার অসংখ্য অবদান আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। তারা যে পথে যেভাবে এ দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে চিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার
যে দৃষ্টান্ত সেইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন, সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? এদিন শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ফাতেহা পাঠ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মোনাজাত করেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশ জুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল হাওয়া, গুড়ি কুয়াশার বৃষ্টি আর 9 জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, নওগাঁর বদলগাছি ও পাবনার ঈশ্বরদীতে। একই দিন ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী এক সপ্তাহ জুড়ে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। উত্তরের কনকনে হিমেল হাওয়ার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহ। ফলে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। জবুথবু অবস্থায় দিন কাটাচ্ছেন গ্রামীণ জনপদের মানুষ। রোদের দেখা মিলছে না অধিকাংশ জেলায়। এতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ঘন কুয়াশা ও তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। প্রয়োজন ছাড়া কোনো লোক ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না। গাড়ি চালাতে পারতেছি না, হাত পাও শীতকা হয়ে কোকড়া হয়ে ব্যাকা হয়ে যাচ্ছে। হাসপাতালে জায়গা নেই, এত ঠান্ডা। গ্রামীণ জনপদের মতো না হলেও ঢাকায়ও শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। দুপুর পর্যন্ত রোদের দেখা পাচ্ছেন না রাজধানীবাসী। ফলে খেটে খাওয়া মানুষজন বেশি সমস্যায় পড়ছেন। আর জীবনের প্রয়োজনে যাদের দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে হচ্ছে তারাও কষ্ট পাচ্ছেন তীব্র শীতে। গত মৌসুমে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে কমে শনিবার হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আমি আসছি কিশোরগঞ্জ থেকে। এখানে কিশোরগঞ্জ হলো ঢাকার চেয়ে একটু বেশি। গ্রাম সাইড থেকে আসছি, ওইখানেও মোটামুটি ঠান্ডা। রাস্তা দিয়ে আসার পরেও সূর্য দেখি না, এখন আসার পরে সূর্য নাই। রিক্সা চালাই তখন আরো মনে বরফ পড়তেছে। এখন তো চালাইতে হয়, পেটের অভাবে চালাইতে হবে, সংসার তো বাঁচতে হবে। খেটে খাওয়া মানুষ তীব্র শীতে কষ্ট পেলেও অন্যরকম চিত্র দেখা মিলল রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ক্রিকেট খেলায় ব্যস্ত থাকা তরুণরা জানালো শীতকে উপভোগ করতেই বন্ধুরা মিলে খোলা মাঠে এসেছেন। শীতের দিনে আসলে খেলতে অনেক ভালো লাগছে। আমরা ছোটবেলা আগে গ্রামে খেলতাম, তো ঢাকাতে আসলে এরকম সুযোগ তো নাই, তো আমরা ছুটির দিনে আসলে খেলতে আসছি। শীতের ভিতর আসলে খেললে একটু শরীর গরম হয়, সেজন্য আমরা ঘন কুয়াশার ভিতরে আসলাম। দুপুরের পর রোদ উকি দেয় মধ্য আকাশে, তখন শীতের তীব্রতা কিছুটা কমে আসে। আবহাওয়া অফিস বলছে সামনের এক সপ্তাহ একই ধরনের শীত অনুভূত হবে দেশ জুড়ে। মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে এবং আজকে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সেটা হচ্ছে আপনার রাজশাহী, পাবনা এবং নওগাঁ জেলায়। সারা দেশে শীত থাকবে, আর কুয়াশা যে ব্যাপারটা, কুয়াশাটা থাকবে। এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু শীত থাকবে, এটা স্বাভাবিক। তবে যে ব্যাপারটা, যেটা আশঙ্কার যে ব্যাপারটা, এটা দিনের তাপমাত্রাটা যখন কমে আসে তখন মানুষের মধ্যে তীব্র শীত অনুভূত হয়। তীব্র শীতে শিশু এবং বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 40 লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনের অভ্যন্তরে রিসোর্ট মালিক সহ 3 পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও পুলিশ। বন বিভাগ জানায় শুক্রবার নারী পুরুষ সহ 4 পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে যান। পরে গোলকানন রিসোর্ট সংলগ্ন কেনুয়ার খালে ঘুরতে গেলে সেখান থেকে 2 নারী সহ 5 জনকে অপহরণ করে বনদস্যুরা। ওই দিন রাতে 2 নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় বনদস্যুরা। তবে রিসোর্ট মালিক ও 2 পুরুষ পর্যটককে জিম্মি করে রেখেছে তারা। অপহৃত 2 পর্যটক হলো মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ জনি।
পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এবারে নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সরাইল আশুগঞ্জের নির্বাচনী আসনে জমজমাট লড়াইয়ের আশা করছেন সাধারণ মানুষ। জোটের প্রার্থীর কাছে আসন ছেড়েছে বিএনপি, সমীকরণে বিদ্রোহী প্রার্থীরাও। তবে অন্যদিকে জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অনেকটাই নির্ভর। শিহাবুদ্দিন বিপুকে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, পুরো সড়ক জুড়ে খানাখন্দ আর উন্নয়ন প্রকল্পের বেড়াজালে অতিষ্ঠ জনজীবন। দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে কচ্ছপ গতিতে মহাসড়কের কাজ চলছে। বৃষ্টি মৌসুমে কতটা নরক যন্ত্রণা নেমে আসে তা সহজে অনুমেয়। নির্বাচন যখন আর মাস দূরে, তখনই প্রশ্ন ওঠে, তাহলে জনপ্রতিনিধিরা কেমন ছিল এই অঞ্চলের? দুর্ভোগ কমানো তো দূরে থাক, নাগরিকদের ন্যূনতম দুঃখ দুর্দশায় পাশে ছিলেন না কেউ। এই মিথ্যা প্রতিশ্রুতি আমরা আর চাই না, আমরা চাই প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা তো চাই এবারে ভোট সুস্থ হোক, সুন্দর হোক, সবাই ভোট দিতে যাক, সবাই ভোট দিতে পারুক। স্থানীয় ভোটাররা ধারণা করছেন বিএনপির অঘোষিত দুর্গ ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি এবার হাতছাড়া হতে যাচ্ছে। কেননা জোটের সমীকরণ তো রয়েছেই, তার উপর যুক্ত হয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। আর সেসব সুযোগ নিতেই মুখিয়ে আছে জামায়াত ও তার নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থীরা। আর শেষ সময়ে যুক্ত হতে পারে জাতীয় পার্টিও। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার এই আসনটি। ভোটার আছে 4 লাখের বেশি। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসন ছিল বিএনপি ও এরশাদের জাতীয় পার্টির দাপট। একবার করে জয় পেয়েছে ইসলামী ঐক্যজোট, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী। এবার আসনটিতে ধানের শীষের প্রার্থী নেই। আসন সমঝোতায় কপাল পুড়েছে স্থানীয় নেতাদের। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা ও তরুণ দে। দ্বিধা বিভক্তির শঙ্কার মাঝেই দলটির বিদ্রোহীরা হতে পারেন জোটের প্রার্থীর জন্য মূল চ্যালেঞ্জ। আমি কোনো প্রকারের সামান্যতম ক্ষুদ্রতম কোনো চ্যালেঞ্জ মনে করি না। বিএনপি ঐক্যবদ্ধভাবে তার অঙ্গ সংগঠন সহ সকলে মিলে আমার কাজ করবে। এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী জোটের 3 দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনে। ঐক্য ধরে রেখে আসন নিজেদের করতে মরিয়া সবাই। একজন এমপি মন্ত্রী এলাকা ছিল, তার গ্রামের বাড়িতে আমি হেঁটে যেতে হয়েছে। আমি বাইসাইকেলে যেতে পারি না, কান্নে যেতে পারি নাই। একটা মানুষ মেম্বার পাস করলে তারা গ্রামের কাজটা করে। এই যে এমপি মন্ত্রী হওয়ার পর তার কাজটা করা নাই। এই সবগুলোর কারণেই জনগণ ওই সমস্ত নেতাদের প্রতি অনেকটা শ্রদ্ধা কমে গেছে। আর এই ফাঁকেই জামাতকে তার সবচেয়ে ভালোবাসার একটা বস্তু হিসেবে তারা সিদ্ধান্ত নিতে পেরেছে বলে মনে করছি। বিএনপি জামায়াত জোট ছাড়াও এই আসনে ভোটের সমীকরণ পাল্টে দিতে পারেন জাতীয় পার্টির নেতা জিয়াউল হক মৃধা। তবে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান থাকায় কিছুটা বিপাকে থাকবেন বলে মত ভোটারদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। দেশি পণ্যকে রপ্তানিমুখী করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেছেন, পণ্যের মানোন্নয়নে আরও গুরুত্ব দেওয়া উচিত। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শনিবার 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। পণ্যের গুণগত মান ঠিক রেখে ব্যবসায়ীরা ক্রেতাদের সন্তুষ্ট করবে বলে আশা উপদেষ্টার। উদ্যোক্তাদের আহ্বান জানান বৈচিত্র্যময়, সাশ্রয়ী ও জনবান্ধব পণ্য উৎপাদনে বিশেষ মনোযোগ দেওয়ার। বাণিজ্য মেলা উদ্বোধন শেষে স্টল ঘুরে দেখেন তিনি। মেলায় 300-র বেশি প্রতিষ্ঠান স্টল নিয়েছে। বাংলাদেশ ছাড়াও 6 দেশের 12টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। পরিবেশ রক্ষার স্বার্থে বাণিজ্য মেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ক্রেতা দর্শনার্থীদের মেলায় যাতায়াতের জন্য রাখা হয়েছে বিআরটিসির বিশেষ বাসের ব্যবস্থা। প্রবাসের খবর।
সৌদি আরবের জেদ্দায় পশ্চিম অঞ্চল বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে টিপু সুলতানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বেগম জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মাহিন চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, শেখ মোস্তাক আহমেদ, মাওলানা আব্দুল মুকিত সহ আরও অনেকে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিম সহ মারহুমার স্মৃতিচারণের মাধ্যমে বিপুল সংখ্যক প্রবাসী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়। রিয়াদেও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিলেট বিভাগ বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, অনুষ্ঠানে MA কাইয়ুমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রবাসী সিলেট বিভাগীয় বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রবাসী বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন শহীদ আহমদ, আলাউর রহমান, হারিস উদ্দিন, বাবুল আহমেদ সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব UAEর উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোদাসের শাহ সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল শাহিনের পরিচালনায় দোয়া পূর্ব স্মরণ সভায় বক্তব্য রাখেন রফিকুল আলম, মুস্তাফা মাহমুদ, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ, ক্রিয়া সম্পাদক শাফাত উল্লাহ, ইরফানুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মারহুমার আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।